বিতর্কিত দুই উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরউদ্দিনকে সরিয়ে দিতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন উপদেষ্টাদের অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্রদের রক্তের উপর দিয়ে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা হচ্ছে। চেয়ারে বসার আগেই পদত্যাগের দাবির মুখে পড়লেন নতুন দুই উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং মোস্তফা সরোয়ার ফারুকী। তাদের নিয়োগের প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রেস ক্লাবে আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্রদের সাথে মশকরা হচ্ছে। বলেন, ছাত্র জনতার অংশীদারিত্ব ছাড়া উপদেষ্টা নিয়োগ কোনোভাবেই মেনে নেবে না ছাত্র সমাজ। আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী সরকার পুনর্বাসন হচ্ছে। আপনারা মশকরা বন্ধ করেন, আপনারা বিপদে পড়বেন, আওয়ামী পুনর্বাসন হবে আর আপনারা বলবেন আর শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবেন। এই দিন আর বেশি দিন থাকবে না। সমাবেশে অন্য বক্তারা বলেন, জুলাই আগস্টে ফেসবুকে দুই একটি পোস্ট দিয়েই অনেকে উপদেষ্টা হয়ে যাচ্ছেন। রাতের আধারে নির্বাচনের মতো করেই উপদেষ্টা নিয়োগ হচ্ছে বলেও অভিযোগ তাদের। সংস্কৃতি মন্ত্রী নিয়োগ করা হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীকে। সংস্কৃতি মন্ত্রী কি বোঝেন যিনি? তাহলে ছাত্রদের ম্যান্ডেটের বাইরে গিয়ে, ছাত্রদের জনসমর্থনের বাইরে গিয়ে উপদেষ্টা নিয়োগের সাহস থেকে পায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণে 24 ঘন্টার সময় বেঁধে দেয় ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। আপনি কোন ক্রাইটেরিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামিকে অন্তর্বর্তীকালের উপদেষ্টা বানালেন? বাতিল করা না হয় তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবন, বঙ্গভবন ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের দোসর নন বলে দাবি করেছেন নবনিযুক্ত দুই উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকী। বশিরউদ্দিন বলেছেন, নামের আংশিক মিল থাকলেও তিনি নিশ্চিত নন মামলাটি তার নামেই হয়েছে কিনা। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী দাবি করেন তিনি আন্দোলনে ছিলেন। ফেসবুক দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আরও 3 উপদেষ্টা। এরই মধ্যে নতুন 2 উপদেষ্টা শেখ বশির ও মোস্তফা সরোয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, অভ্যুত্থানের সময় শেখ বশির ছাত্র জনতার বিপক্ষে ছিলেন। তার নামে শিক্ষার্থী হত্যার দায়ে মামলাও হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করেন বশিরউদ্দিন। তারা আন্দোলন করেছে, তাদের আবেগের সাথে আমার কোনো দ্বিমত নাই। আবেগ ইজ রাইট, বাট আমার ধারণা ওনারা মিস ইনফর্ম। আমার নামের, আমার বাবার নামের কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। সো এটাকে আসলে আমি কিনা আমি এখনো নিশ্চিত না আর কি, বাট আমরা নিশ্চিত হলে অফকোর্স এটা লিগ্যালি ফেস করা হবে। এদিকে বিএনপি নেতা মেজর হাফিজের প্রতিক্রিয়ায় আরেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সোশ্যাল মিডিয়া দেখে বিভ্রান্ত হয়েছেন কেউ কেউ, কিন্তু 2018 সালের নির্বাচনের আগে সড়ক আন্দোলনে সক্রিয় ছিলাম বলেও প্রতিক্রিয়া দেন তিনি। হাফিজ সাহেবকে আমি খুবই শ্রদ্ধা করি। উনি বাংলাদেশ সৃষ্টির পেছনে যুদ্ধ করেছেন। উনি অনলাইনের প্রপাগান্ডা দ্বারা বিভ্রান্ত হয়েছেন, এছাড়া আর কিছুই নয়। আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে। এই আন্দোলনটাকে আমরা কতদূর নিতে পারবো, এটা আমরা কোটা আন্দোলনের চেষ্টা করেছি, নিরাপদ সড়ক আন্দোলনের চেষ্টা করেছি, সব জায়গায় চেষ্টা করেছি। এটা ইতিহাস ঘাটলে পাওয়া যাবে। দৃশ্যমান পরিবর্তন কিভাবে সম্ভব সে বিষয়ে 1 বছর মেয়াদী পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা ফারুকী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের 2 এমপি এবং দলটির সহযোগী সংগঠন যুবলীগের এক সাংগঠনিক সম্পাদককে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে উত্তরার গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বেশ কটি মামলা রয়েছে। নরসিংদী 3 আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর আসাদ গেট থেকে আটকের পর তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
তার বিরুদ্ধেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। এছাড়া বনানীর ২৭ নম্বর রোড থেকে গ্রেপ্তার হন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর শামীম আল সাইফুল সোহাগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে দেওয়ার দাবি শিক্ষার্থীদের। ৫ দফা দাবি আদায়ে সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি পালন করে তারা। সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। আজ আলোচনায় বসার সিদ্ধান্তে কর্মসূচি স্থগিত করা হয়। সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে একটি গণপদযাত্রা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করে। প্রায় ২,০০০-এর বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়। শিক্ষা সচিব তাদের সঙ্গে কথা বলতে না চাইলে সচিবালয়ের গেটে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় ৫ দফা দাবি তুলে ধরেন তারা। শিক্ষা সচিবের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন শিক্ষার্থীরা। লিখিত আকারে ইনশিওর করতে হবে যে তোমার দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং আমার দ্বিতীয় ক্যাম্পাস আবাসন যেটা ওটা সেনাবাহিনীর কাছে স্থানান্তর করা হয়েছে। সমস্যা সমাধানে ৩ দিন সময় চান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তাতেও রাজি হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনাদের যে দাবিগুলা ইউজিসি প্রকল্পে যুক্ত করা, পাইলট প্রজেক্টে যুক্ত করা এবং আপনাদের ঠিকাদারির বিষয়টা আপনারা বলছেন আপনারা সেনাবাহিনীকে দিতে হবে। আমরা অবশ্যই আপনারা যে দাবিগুলো করছেন সেইগুলোকে আমরা পূরণ করব। আমাদের দাবিগুলো যদি লিখিতভাবে মেনে নেওয়া হতো তাহলে আমরা সন্তুষ্ট হতাম, কিন্তু উনি ফাঁকা বলি যেটাকে বলে মুখে বয়ান দিয়ে গেছে। পরে ১২ শিক্ষক শিক্ষার্থী যায় শিক্ষা মন্ত্রণালয়ে। কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মঙ্গলবার বৈঠকের সিদ্ধান্ত হয়। ৫ দফার ব্যাপারটি আমরা আমাদের মূল ফোকাল পয়েন্ট হচ্ছে এখন ক্যাম্পাসটাকে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজটাকে সেনাবাহিনীর হস্তান্তর। আমাদের ছেলেরা সেটাকে ফোকাল পয়েন্ট নিয়ে এখন বিষয়টি সমাজ নিষ্পত্তির দিকে যাচ্ছে। বসার পরে আমরা যদি দেখি যে সন্তুষ্টজনক কোনো অ্যান্সার আমরা পাচ্ছি না বা তারা আমাদেরকে আগের মতো সেই আশ্বাস বা মূলা ঝুলানোর কাজ করছে, তাহলে আমরা আমাদের আবার দুর্বার আন্দোলন করে তুলব। এরপরই আন্দোলন স্থগিত করে সচিবালয় ছাড়েন শিক্ষার্থীরা। তবে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এবছর কোনো অনুষ্ঠান পালন না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সেই সঙ্গে কেউ অনুষ্ঠান পালন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। এ উপলক্ষে দেশব্যাপী সব ইউনিটের নেতাকর্মীদের কোনো অনুষ্ঠান না করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এই নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর ৩০০ কিলোমিটার খালের ১২০ কিলোমিটার দখল হয়েছে। এসব জায়গায় নির্মাণ হয়েছে বহুতল ভবনও। দখলের কারণে কোনো কোনো খাল হয়েছে সরু নালার মতো। এসব খাল উদ্ধারে গঠিত কমিটি এরই মধ্যে কাজও শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগে খালের জায়গা চিহ্নিত করতে হবে, তারপর উচ্ছেদ অভিযান। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল এটি। খালের জায়গা দখল করে গড়ে উঠেছে অটোরিকশার গ্যারেজ ও বহুতল ভবন। আগে ছিল আওয়ামী লীগ অফিস, এখন বিএনপির। এই যে এত বড় দল, ওই যে ওইদিকে বাড়ি দল, পুরো দেশ দল, সেইটা না পাই আপনি খাল পারে আইছেন। এই যে বেটারা স্কুল ব্যান্টেন রাহে ওই নাইছেন এই যে দেখতে। যতদূর চোখ যায় খালে শুধুই দখলের থাবা। কোথাও কোথাও ভবন নির্মাণ করায় খাল হয়েছে নালা। এই বিএনপি, ওই জামাত ইসলাম, ওই আওয়ামী লীগ আর সবাই আসে আবার দখল করে, যে যার মতো দখল করে চলতেছে। এইভাবেই সিস্টেম ওই একের পর এক স্টেপ বাই স্টেপ চলতেছে। খাল তো মনে করেন আপনি নিছেন, আমি নিছি, আপনি বাড়ি করছেন, আমি বাড়ি করছি, আমি এটা মনে করেন কাল বরট করছি, আপনি বরট করছেন। ঢাকা মহানগরীর ৭৫টি খালের বেশিরভাগই দখল হয়েছে। গবেষণা সংস্থা আরডিআরসির হিসেবে ৩০০ কিলোমিটার খালের ১২০ কিলোমিটারই বেদখল। বিশেষজ্ঞদের অভিযোগ, সব হাউজিং প্রতিষ্ঠান ও প্রভাবশালীরা খাল দখল করেছে। রাষ্ট্রীয় যে হাউজিং কোম্পানিগুলো ছিল, গণপূর্তের হাউজিং এবং রাজুকের, তারা এক ধরনের দখল করেছে এবং এটাকে উৎসাহিত হয়ে পরবর্তীতে প্রাইভেট সেক্টরে যে হাউজিং কোম্পানিগুলো আছে, ইনক্লুডিং বসুন্ধরা থেকে শুরু করে আফতাবনগর, বনশ্রী, মিরপুর ইস্টার্ন হাউজিং,
এরা হচ্ছে তার পরবর্তী ধাপে খালগুলো আসলে দখল মানে ভরাট করে তারা হাউজিং কোম্পানি করেছে। দখল ও দূষণমুক্ত খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক গড়তে কমিটি করা হয়েছে। এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। সেগুলো তো আমাদের উচ্ছেদ করতেই হবে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এখানে তো সুযোগ নাই যে খালের জায়গা দখল করে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে। আমরা এই বিষয়ে আমাদের এক্সিকিউশন লেভেলে আমরা তো কাজ করবই, আগে আমরা প্ল্যানটা করতে চাই কিভাবে করব। 15টি খাল খনন করলেই ঢাকার জলাবদ্ধতার সমস্যা অনেকটাই সমাধান হবে বলে জানান বিশেষজ্ঞরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তায় ওয়েল্ডিং করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 7 জন দগ্ধ হয়েছে। সোমবার রাত 11টার দিকে সোনারগাঁও উপজেলার সোনাপুর লাভলি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় 3 জন শ্রমিক সহ 4 জন পথচারী দগ্ধ হন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসার পর তাদের 4 জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন সর্বোচ্চ 22% দগ্ধ হয়েছেন। বাকিদের দগ্ধের মাত্রা 20%-এর নিচে। দগ্ধদের পরিবারের সদস্যরা জানান, রাস্তায় কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। ঝালাইয়ের কাজ শুরু হলে হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। ওয়েল্ডিং এর কাজ করতেছিল, তখন গ্যাসের লিকেজ ছিল, সেটা তার আমরা কেউ দেখা হয় না। তো সেক্ষেত্রে ওইখানে গ্যাসের লিকেজ যেখানে ছিল ওইখান থেকে মানে ওই যে কারেন্টের একটা ফ্যানের ছাড়া ছিল, ওই ফ্যানের সাথে গ্যাস গেছে। গ্যাসের যা মানে ওই যারা বসেছিল পায়ে হাতে মানে বার্ন হয়েছে আর মুখে। মাগুরায় পূর্ব বিরোধের জেরে ছাত্রদলের 3 নেতাকর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার রাত 11টার দিকে নতুন বাজার কাতেয়ানি পূজা মণ্ডপ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ছাত্রদল পৌর 2 নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত হোসেন এবং কর্মী অন্তর শেখ ও সোহান। পুলিশ জানায়, রাত 11টার দিকে ছাত্রলীগের কর্মী জুবায়ের ভূঁইয়া সহ তার সহযোগীদের সাথে নতুন বাজার এলাকায় ছাত্রদলের নেতা ইয়াসির আরাফাতের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আরাফাতের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ছাত্রদল কর্মী অন্তর ও সোহান ছুটে আসলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত করছে পুলিশ। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অলিউল আলম ও সচিব প্রফেসর হুমায়ুন কবিরকে লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানায় মামলা করেন প্রফেসর হুমায়ুন কবির। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অলিউল আলম জানান, দুপুরে বোর্ড ভবনে 2 কর্মকর্তা সন্ত্রাসীদের দিয়ে তাকে ও সচিবকে লাঞ্ছিত করে। পরে প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 360 জনে। 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1194 জন রোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে 73,587 ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত 5 জনের মধ্যে 2 জন ঢাকা, 2 জন বরিশাল এবং 1 জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে 1190 জন ডেঙ্গু রোগী। এখন পর্যন্ত সুস্থ হয়ে 68,832 জন ছাড়া পেয়েছেন। পোশাক শ্রমিকদের বকেয়া বেতনের প্রথম কিস্তি দেওয়া হবে রোববারের মধ্যে, আর বাকি টাকা নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। সোমবার রাতে রাজধানী শ্রম ভবনে মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। এদিকে বেতন পরিশোধের আশ্বাসে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন আদায়ে গাজীপুরে 3 দিন ধরে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন এ পথের যাত্রীরা। টানা 52 ঘন্টা পর সোমবার দুপুরে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকেরা। 2 ঘন্টা পর আবারও ঢাকা ময়মনসিংহ সড়কে অবস্থান নেয় তারা। পরিস্থিতি মোকাবেলায় রাতে জরুরি বৈঠক ডাকে শ্রম মন্ত্রণালয়। এতে সরকারের সঙ্গে অংশ নেন মালিক পক্ষ এবং শ্রমিক নেতারা। 3 পক্ষের সমঝোতায় অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় TNZ অ্যাপারেলস এর শ্রমিকরা। রাস্তাটা সবাই মিলে ছেড়ে দেন, গাড়ি সমাধান হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। আমাদের নতুন চেয়ারম্যান স্যার এটা কথা দিছে, এরপরে বেতন নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আমরা আগামীকাল থেকে অথবা নাইলে পরশুদিন থেকে আমরা যার যার কর্মস্থলে ফিরে যাব। আপনারা দয়া করিয়া রাস্তাটা ছেড়ে দেন,
সবার কাছে আমার আকুল নিবেদন। পরে শ্রম সচিব জানান, রোববারের মধ্যে 6 কোটি টাকার বকেয়া বেতন এবং 30 নভেম্বরের মধ্যে বাকি 10 কোটি টাকা পরিশোধ করা হবে। আর ডিসেম্বরের বেতন কারখানার মালিক তাদের আয় থেকে পরিশোধ করবে। এরপরেও যদি কোনোভাবে এই টিএনজেড গার্মেন্টস এই নভেম্বরের মধ্যে যদি কোনো আবার অবরোধ করে বা ইয়ে করে, তাহলে কিন্তু আমরা এই চুক্তি থেকে সরে আসব। আমি আশা করছি যে এই টিএনজেড গার্মেন্টসের এটি সমাধানটা হয়ে গেছে বলে আমি ধরে নেব, এবং আমি আশা করব যে এই শ্রমিক অসন্তোষ বা এটি যেভাবে ছড়িয়ে যাচ্ছে এটি এইভাবেই আমরা সমাধান করতে চাই। সিদ্ধান্ত মেনে নিয়ে রাত 10:15টার দিকে মহাসড়ক থেকে সরে যায় শ্রমিকরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, শ্রমিকের সাথে মালিক পক্ষের কি সমঝোতা হয়েছে সেটি জানাবেন, আর শ্রমিকরা সবাই কি সমাধানে সন্তুষ্ট কিনা? দেখুন, গতকাল শ্রমিক প্রতিনিধি, মালিক পক্ষ এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসেন এবং সেখানে যে সিদ্ধান্তটি হয়েছে যে তাদের যে পাওনাদি 4 মাসের বকেয়া বেতন, তার মধ্যে আগামী রোববার 6 কোটি টাকা শ্রমিকদেরকে দেওয়া হবে এবং 30 নভেম্বরের মধ্যে বাকি 10 কোটি টাকা তাদের পরিশোধ করা হবে বলে আমরা জেনেছি। এবং শিল্প পুলিশের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে শ্রমিকরা সেই আশ্বাস মেনে নিয়ে গতকাল 10টার দিকে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন এবং এরপরে কিন্তু ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পুরোদমে গাড়ি চলাচল শুরু হয়। এবং আজকে আমরা সকালে ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে গাজীপুরে কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই, পুরোদমে কিন্তু গাড়ি চলাচল করছে এবং কোথাও কোনো সমস্যা নেই। আর শিল্প পুলিশ বলছে যে আন্দোলন শ্রমিক ছিলেন 6টি কারখানার, তারা আজকে সকাল থেকেই টিএনজেড কারখানায় তারা কাজে যোগ দিয়েছেন এবং যে মালিক পক্ষের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এবং সরকারের যে সিদ্ধান্ত হয়েছে যৌথভাবে, সেই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন রোববারের মধ্যে যেন যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাসের যেন বাস্তবায়ন হয় এবং তাদের যেন পুনরায় আবার রাস্তায় না দাঁড়াতে হয়, এই ধরনের কথা কিন্তু শ্রমিকরা বলছেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই যে আন্দোলন ছিল টানা 3 দিন, গাজীপুরের সড়ক বন্ধ ছিল অবরোধের কারণে, সেই প্রেক্ষিতে গাজীপুরে কিন্তু 40টির মতো কারখানা, তৈরি পোশাক কারখানা অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকালও কিন্তু ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। আজকে আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে গাজীপুরে সেই কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত গাজীপুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। পুরো দমে কিন্তু এখন গাজীপুরে পোশাক কারখানাগুলোতে কাজ চলছে এবং যারা শ্রমিক ছিলেন তারা কিন্তু এখন কাজে যোগ দিয়েছেন। মোটামুটি গাজীপুরের যে শিল্পাঞ্চল সেটি শান্ত রয়েছে এবং মহাসড়ক দিয়ে স্বাভাবিক গতিতে এখন গাড়ি চলাচল করছে এবং ট্রাফিক বিভাগ এবং গাজীপুর মহানগর পুলিশ, শিল্প পুলিশ সবাই কিন্তু গত 3 দিন এই যারা শ্রমিক আন্দোলন করেছিলেন তাদের নিবৃত্ত করার জন্য বারবার চেষ্টা করেন এবং গতকাল তারা কিন্তু দুপুর 2টার দিকে প্রথমবার অবরোধ প্রত্যাহার করেন বেতন পরিশোধের আশ্বাসে, কিন্তু তারপর আবার 4:30টার দিকে তারা আবার আন্দোলন সংগ্রাম শুরু করেন এবং রাত 10:15 পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যান এবং সড়ক অবরোধ করে রাখেন এবং সেখানে শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করেন। পরে 10:15টার দিকে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের ফলে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত মেনে নিয়েই কিন্তু শ্রমিকরা তাদের বাসা বাড়িতে চলে যান এবং আজকে সকাল থেকে তারা যথারীতি কাজে যোগ দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল গাজীপুরের পোশাক কারখানা আন্দোলনের সর্বশেষ খবর। শ্রমিক অবরোধ প্রত্যাহারের বিষয়ে গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। শেয়ার প্রতি আয় 8-9 টাকার বেশি, তবে বিনিয়োগকারীরা লভ্যাংশ পেয়েছে 1.5 টাকারও কম। আবার 1 টাকার বেশি আয় হলেও কোনো লভ্যাংশে দেয়নি শেয়ার বাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি। লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে এমন অনিয়মে হতাশ বিনিয়োগকারীরা। এতে কোম্পানিগুলোর প্রতি মানুষের আস্থা কমে দীর্ঘমেয়াদী অর্থায়ন বাধাগ্রস্ত হচ্ছে বলছেন বিশ্লেষকরা। পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি তাদের বিনিয়োগকারীদের জন্য গত অর্থ বছরের লভ্যাংশ ঘোষণা করেছে, তবে শেয়ার প্রতি তাদের আয় ভালো হলেও বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়া হয়েছে নামমাত্র।
2023-24 অর্থ বছরে শেয়ার প্রতি 8 টাকা 73 পয়সা মুনাফা করে কনফিডেন্স সিমেন্ট। তবে বিনিয়োগকারীদের দিয়েছে মাত্র 1 টাকা বা 10%। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ 9 টাকার বেশি আয় করে লভ্যাংশ দিয়েছে 1 টাকা, আর বিএসসি 16 টাকার বেশি আয় করলেও লভ্যাংশ দিয়েছে মাত্র 2.5 টাকা। এছাড়া নাবানা ফার্মা 1 টাকা 40 পয়সা, জেনিক্স ইনফোসিস 3 পয়সা, সিপার্ল 7 পয়সা লভ্যাংশ দিলেও আয় করেছে 2 টাকার বেশি। এদিকে ব্যবসায়িক পারফরমেন্স দেখিয়ে বসুন্ধরা পেপারস মিল বিনিয়োগকারীদের কাছে প্রতিটি শেয়ার 72 টাকায় বিক্রি করে। শেয়ার প্রতি 1 টাকা 10 পয়সা আয় করলেও কোনো লভ্যাংশ দেয়নি তারা। 10 বছরের জন্য যে আমি বিনিয়োগ করব, আমি কোন কোম্পানিতে করব? 10 বছর পরে তো এখন যে কোম্পানি আমাকে 5% দিচ্ছে, 10 বছর পরে তো জেড গ্রুপে চলে যাবে, তো ডিভিডেন্ডে দিতে পারবে না। তাহলে এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এই দুর্বল কোম্পানিগুলোকে দিয়ে। আমরা একটা কোম্পানি আর্ন করে যদি শেয়ার হোল্ডারকে সেটা না দেয়, তাহলে এটাকে শেয়ার হোল্ডার আর্নিংসটা দেখে থার্ড কোয়ার্টার পর্যন্ত তারা দেখে কিন্তু তারা বিনিয়োগ সিদ্ধান্তে যায়, তখন তারা কিন্তু অনেকটা ডিপ্রাইভ হয়। আমাদের যেহেতু এগুলাকে তারা মিস ইউজ করে, তাহলে এটাকে আসলে সত্যি অর্থে কীভাবে বিনিয়োগকারী বান্ধব করা যায় তার একটা প্রচেষ্টা আমাদের থাকবে। যেসব কোম্পানির আয় ভালো কিন্তু বিনিয়োগকারীদের বঞ্চিত করেছে, তাদের জবাবদিহির আওতায় আনার আশ্বাস নিয়ন্ত্রক সংস্থার। পর্যায়ক্রমে ডাকা হবে, এটার তালিকা করা হচ্ছে। যৌক্তিক ব্যাখ্যা যদি তারা দিতে পারে তাহলে হয়তোবা সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে আগামীতে যাতে যে তারা বেটার ডিভিডেন্ড দিতে পারে সেই ব্যাপারে তাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করা হবে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজারে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটের 5 গ্রামে ট্রেনে কাটা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় জোংরা ইউনিয়নের ইসলামনগর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসলামনগর এলাকার মকবুল হোসেন, আজিজার রহমান, আব্দুর ওহাব ও মোবারক হোসেন। স্থানীয়রা জানান, রেল লাইনে বসে প্রতিদিনের আয়ের টাকা ভাগ বাটোয়ারা করছিলেন। তখন বুড়িমারি থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে 4 জনই মারা যান। ধান মারাই মেশিনের শব্দে তারা ট্রেনের শব্দ শুনতে পাননি বলে জানান স্থানীয়রা। ওরা 4 জনই শ্রমিক, ধান কাটা শেষ করে ওরা আসলে নামাজ পড়ে ওই পাশেই আলাউদ্দিননগর রেল স্টেশনের পাশেই বসে ওরা টাকা ভাগাভাগি করতেছিল। এই সময়ে ট্রেন আসতে ওরা বুঝতে পারেনি, কারণ পাশে একটা ধান মারাই করা মেশিন চলতেছিল। ট্রেনের ধাক্কায় তারা ঘটনাস্থলেই মারা যায়। কুমিল্লা ও রংপুর সিটি কর্পোরেশনে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। 2 সিটি মিলিয়ে এই সংখ্যা 80,000-এর উপরে। লাইসেন্সবিহীন এসব যানের কারণে সড়কে বাড়ছে বিশৃঙ্খলা। সিটি কর্পোরেশন অটোরিকশা অপসারণের ভাবনা তুলে ধরলেও বাস্তবে বাড়ছে অটোরিকশা। কুমিল্লা সিটি কর্পোরেশনের 10,000 প্যাডেল চালিত রিকশার অনুমোদন আছে, তবে সেসব রিকশা এখন নেই। সবগুলো রূপ নিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশায়। এর বাইরে আছে আরো 20,000 অনুমোদনহীন ইজি বাইক। নগরবাসীর অভিযোগ, অটোরিকশা ও ইজি বাইকের কারণে তৈরি হচ্ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে দুর্ঘটনা, আর ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। দিন দিন অবস্থা ভয়াবহ ধারণ করছে। এর থেকে এখন আমরা কিভাবে পরিত্রাণ পাবো আমরা নিজে বুঝতে পারতেছি। যারা 2 লাইন করে 3 লাইন করে রাস্তা প্রতিবন্ধকতা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এদিকে রংপুর সিটি কর্পোরেশনে 5,000 অটোরিকশা চলাচলের অনুমোদন আছে, তবে চলছে 10 গুণ বেশি। যারা লাইসেন্স নাই তারা তো দিব্যি চলতেছে, আর আমাদের লাইসেন্স আছে, এরপর আমরা ভাড়া মারতে পারতেছি না। বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যে লাইসেন্স ছাড়া যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো এখন এই সিটির ভেতরে এসে চালাচ্ছে। দিন দিন সংখ্যা বাড়লেও অটোরিকশা অপসারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি সিটি কর্পোরেশনের। কারা আমাদের অনুমোদিত মানে লাইসেন্স প্রাপ্ত, সেগুলো আমরা আইডেন্টিফাই করব এবং আমাদের নতুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন, উনিও ড্রাইভে বেরবেন, অভিযান পরিচালনা করবেন, যাতে আমরা শহরটাকে একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য উপযোগী করে তুলতে পারি। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কুমিল্লা ও রংপুর সিটির বাসিন্দাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল 16 বছরে চট্টগ্রাম মহানগরীতে নতুন কোনো আবাসন প্রকল্প তৈরি করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সবশেষ 2 প্রকল্প এরই মধ্যে পরিত্যক্ত হওয়ার পথে, বাকিগুলো নানা সমস্যায় জর্জরিত। এসব প্রকল্পে এখনো ঘরবাড়ি তৈরি করতে পারছে না ভূমি মালিকরা। যদিও সিডিএ বলছে আবাসন প্রকল্পগুলো সচল করতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠার পর 60 বছরে নগরীতে
12টি আবাসিক এলাকা তৈরি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, যার 2/3 প্লট এখনো খালি। এর মাঝে কর্ণফুলী ও সলিমপুর আবাসিক এলাকা অনেকটাই পরিত্যক্ত। প্রকল্পে বরাদ্দ পাওয়া ভূমি মালিকরা বলছেন, প্লট বানিয়েই দায়িত্ব শেষ করেছে সিডিএ। আবাসিক এলাকায় নিরাপত্তা, বিদ্যুৎ, পানির মতো মৌলিক নাগরিক সুবিধা তৈরির ক্ষেত্রে সংস্থাটি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ। এছাড়া সিটি কর্পোরেশনকে কয়েকটি প্রকল্প হস্তান্তরও করা হয়নি। সিডিএ প্লট দিলেও, আমাদেরকে রেজিস্ট্রেশন দিলেও, এটাকে সিডিএ যে ইউটিলিটি বা বিভিন্ন অফিসিয়াল জিনিসগুলো আমাদের দেওয়ার কথা, সেগুলো তারা কিছুই করে না। বিশেষজ্ঞরা বলছেন, আবাসিক এলাকা তৈরির আগে সম্ভাব্যতা যাচাই করা হয়নি, ফলে 4টি এলাকা বর্ষায় জোয়ারের পানিতে তলিয়ে যায়। এছাড়া সলিমপুর আবাসিকে নিরাপত্তা ও যাতায়াত সংকট এবং কর্ণফুলী আবাসিকে সুপেয় পানির সংকট রয়েছে। বাকিগুলো নানা সংকটে ধুঁকছে। যদি এই ফিজিবিলিটি স্টাডি করা হতো ভালোভাবে, তাহলে কর্ণফুলীতে এই প্রশ্নটা আগেই আসতো যে এখানে পানি পাওয়া যায় না, এবং সলিমপুরে এই প্রশ্নটা আসতো সামাজিকভাবে এই জায়গায় এখনো প্রস্তুত না মানুষ যাওয়ার জন্য। এসব প্রকল্পে বিকল্প উপায়ে ভূমি মালিকদের সেবা দেওয়ার কথা জানিয়েছে সিডিএ। আমরা ওটা ভান্ডারজুরি প্রকল্পের মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। ওয়াসার সাথে আমরা বসেছি এবং ওয়াসার প্রাক্তন যে এমডি ছিলেন তিনি আমাদের কোনো সহযোগিতা করেন নাই। আশা করছি বর্তমান সরকারে যে আমাদের প্রশাসক নিয়োগ হয়েছে উনি আমাদেরকে সহযোগিতা করবে। ওই ওয়াসার যদি সাপোর্টটা আমরা পাই তাহলে এই আবাসিকরা কিন্তু পুনরুদ্যমে চালু করতে পারবে। আবাসিক প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় বড় আয় হারাচ্ছে সিডিএ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পার্বত্য জেলা খাগড়াছড়িতে শীত মৌসুম আসার আগেই বেড়ে গেছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি সদর হাসপাতালে। শয্যা সংকটে বারান্দায়ও চলছে চিকিৎসা। রোগীদের বেশিরভাগই শিশু। জনবল সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে শ্বাসকষ্ট, জ্বর নিয়ে প্রতিদিনই আসছে নতুন রোগী। দেখা দিয়েছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপও। ওয়ার্ডে জায়গা না হওয়ায় চিকিৎসা চলছে বারান্দাতেও। গত কয়েকদিন ধরে অতিরিক্ত রোগী আসায় তৈরি হয়েছে শয্যা সংকট। 15 শয্যার শিশু ওয়ার্ডে রোগী আছে অর্ধশতাধিক। প্রতিদিন বহির্বিভাগে কয়েকশো রোগীকে দেয়া হচ্ছে চিকিৎসা। একজন রোগী অনেক সর্দি কাশি ছিল, ঠান্ডা ছিল, এখন ভালো আছে। জনবল কম থাকায় বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মীরা। এখনো পর্যন্ত জনবল পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে আমরা এত রোগীর সঠিক পরিমাণে যে সেবাটা দেওয়া প্রয়োজন তাদেরকে সেই সেবাটা আমরা দিতে পারছি না। শহরের তুলনায় দুর্গম এলাকার মানুষ অসুস্থ হচ্ছে বেশি। শিশুদের সুস্থতার জন্য সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। অনেক দুর্গম এলাকায় যারা বসবাস করে ওইসব এলাকাতে আগত বাচ্চাগুলো অনেক বেশি খারাপ হয়ে আসছে। আর এক্ষেত্রে বাচ্চার মায়েদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বিশেষ করে এই সময়ে বাচ্চার যত্নটা আবশ্যক, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমাদের নিউমোনিয়া থেকে শুরু করে ডায়রিয়া পর্যন্ত আমরা প্রতিরোধ করতে পারি। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের উপসহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে সরকারি জলাধারের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চাষের অযোগ্য হয়ে পড়েছে প্রায় 100 বিঘা আবাদি জমি। এদিকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন। তবে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রেজাউল করিম। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশশিকা গ্রামের এই বাড়িটি বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম তালুকদারের। তার বিরুদ্ধে সরকারি জলাধারের মুখ বন্ধ করে নির্মাণের অভিযোগ উঠেছে। এতে সামান্য বৃষ্টিতেই পানি জমে ফসলি জমি ডুবে থাকে 12 মাস। তাই প্রায় 100 বিঘা ফসলি জমি চাষাবাদে বিপাকে স্থানীয় কৃষকেরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ শাসন আমলে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় তৈরি করা হয় বাড়িটি। এরপর জলাধারের মুখ বন্ধ করে দেয়া হয়, মানা হয়নি এসিল্যান্ড, ইউএনও ও কৃষি কর্মকর্তার নির্দেশনাও। সরকারি রাস্তা মাটি ফেলা এটা বরাদ করে রেখেছে, সেখানে পানি বাড়ার পারতেছে। বাড়ি নেওয়ার কারণে আটকা দেওয়ার পরে ওখানে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হয়ে যাওয়ার পরে আর কোনো ফসল হয় না। জলাবদ্ধতা দূর করে কৃষকের জমি আবাদের জন্য দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। জমিটাকে আবাদযোগ্য করার জন্য আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলবো
এবং যত দ্রুত সম্ভব এই কৃত্রিম জলাবদ্ধতা বা যেটি হোক এটা একটা সমাধানের একটা পথ আমরা বের করার চেষ্টা করব। সরকারি জলাধার উন্মুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক ও দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসনও। আমরা এই বিষয়ে যথাযথ তদন্ত করব এবং যদি ওখানে খাস জমি থেকে থাকে আমরা উদ্ধারপূর্বক সেখানে আমরা আবার যাতে পানি জলপ্রবাহ ঠিক থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। ওনাকে নোটিশও দেওয়া হয়েছিল ওটা ছাড়ার জন্য, যদি উনি স্বেচ্ছায় এখন না গেলে সেটা আমরা আইনি ব্যবস্থা নেব। জলাবদ্ধতার আগে এসব জমিতে ইরি, বোরো ধান, পাট, সরিষা, তিল সহ নানা ফসল আবাদ করা হতো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।